এই জায়গায় সামনে আসেন সুদান গুরু। যদিও তিনি জেনজি নন, কিন্তু এই আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি হামি নেপাল নামের একটা সংগঠনের সভাপতি। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের পরে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তার সংগঠনের ইনস্টাগ্রাম, ডিসকর্ড এবং টেলিগ্রাম ব্যবহার করে জেনজিদের কাছে বার্তা পাঠানো হয়, যাতে তারা সোশ্যাল মিডিয়া ব্যানের প্রতিবাদে রাস্তায় নামে। তাদের বলা হয়েছিল সম্ভব হলে কলেজ ব্যাগ, বই এবং স্কুল ইউনিফর্ম পরে আসতে, যাতে পুলিশ তাদের উপর কঠোর আচরণ করতে দ্বিধাবোধ করে। অর্থাৎ একদম বাংলাদেশের মতোই সাধারণ ছাত্রছাত্রীদের একটা অরাজনৈতিক আন্দোলন। 8 সেপ্টেম্বর 2025 কাঠমান্ডুর মাতিয়াগড় মান্ডালা থেকে একটা বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। তবে একটা জিনিস বলে রাখি, যদি সুদান গুরুং এই আন্দোলনের সংগঠক হন, তাহলে বালিন শাহ হয়ে ওঠেন আন্দোলনের প্রতীক। 34 বছর বয়সী বালিন শাহ তখন কাঠমান্ডুর মেয়র ছিলেন। তবে তিনি মূলত একজন র্যাপার এবং দুর্নীতি বিরোধী কর্মী হিসেবে পরিচিত। তিনি ভারতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে পড়াশোনা করেন। এরপর কাঠমান্ডুতে ফিরে এসে রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। 2022 সালে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এবং বড় বড় রাজনৈতিক দলকে হারিয়ে বিজয়ী হন। ফলে তরুণদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। 7 সেপ্টেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন। তিনি জানান যে পরদিন একটা বড় র্যালি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই র্যালিতে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী বা সংসদ সদস্য নিজেদের স্বার্থে অংশ নেবেন না। বয়সজনিত সীমাবদ্ধতার কারণে তিনি নিজেও র্যালিতে অংশ নেবেন না, কিন্তু পুরো আন্দোলনকে সমর্থন করবেন। 8 সেপ্টেম্বর সকাল 9টার দিকে হাজার হাজার ছাত্রছাত্রী নেপালের সংসদের দিকে এগিয়ে যায়। কেউ নেপালের পতাকা নিয়ে, কেউ দুর্নীতি ও সেন্সরশিপের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে। 11টার মধ্যেই ভিড় কয়েক হাজারে পৌঁছে যায়। সংসদের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে এগোতে চায় এবং হাত তুলে দেখায় যে তাদের কাছে কোনো অস্ত্র নেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রশাসন থেকে গুলি চালানো হয়। একই ভুল যা বাংলাদেশের শেখ হাসিনা সরকার কিংবা শ্রীলঙ্কার রাজাপাকসে প্রশাসন করেছিল। এরপর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জলকামানো, টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। দুপুরের মধ্যেই কাঠমান্ডুর হাসপাতালগুলো আহত মানুষে ভরে যায়। পুলিশের গুলিতে অন্তত 19 জন নিহত হন ওই দিন। এমনকি 12 বছরের একটা নিষ্পাপ শিশুও মারা যায়। পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেনাবাহিনী মোতায়েন করে। কিন্তু ততক্ষণে আন্দোলন আরো সহিংস হয়ে ওঠে এবং প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি ওঠে। যদিও নেপালের প্রশাসন বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে কিছুটা শিক্ষা নিয়েছিল, পরিস্থিতি সামাল দিতে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন। এরপরে সোশ্যাল মিডিয়া থেকে সকল ব্যান তুলে নেওয়া হয়। কিন্তু একই সময়ে প্রধানমন্ত্রী আবারও আরেকটা বড় ভুল করেন। তিনি বলেন, এই আন্দোলনে বাইরের লোক ঢুকে পড়েছে এবং তারা নেপালকে অস্থিতিশীল করতে চায়। তিনি স্পষ্ট করে দেন যে তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। এই বক্তব্য নেপালের তরুণদের আরো ক্ষুব্ধ করে তোলে। অনেকটা বাংলাদেশের আন্দোলনে রাজাকার মন্তব্যের পর যেভাবে মানুষ খেপে উঠেছিল, তেমনই পরিস্থিতি তৈরি হয়। পরদিন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং বিরোধী নেতাদের বাড়িতেও আগুন লাগানো হয়। এমনকি সংসদ ভবনেও আন্দোলনকারীরা আগুন দিয়ে দেয়। সেনাবাহিনীকে হেলিকপ্টার ব্যবহার করে মন্ত্রীদের সরিয়ে নিতে হয়। পুকারা শহরেও বিক্ষোভকারীরা ক্ষমতাবানদের বাড়িতে ঢুকে বিলাসবহুল জুতার সংগ্রহ জনতার সামনে প্রদর্শন করে, যেসব ব্র্যান্ড এই আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। ভিডিও শুরুতে উল্লেখ করা হিলটন কাঠমান্ডু হোটেল এবং নেপালের সবচেয়ে বড় মিডিয়া হাউস কান্তিপুর মিডিয়া গ্রুপের অফিসেও আগুন দেওয়া হয়। অর্থাৎ নেপালের মানুষ তখন কার্যত পুরো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেই খেপে ওঠে। অবশেষে 9 সেপ্টেম্বর রাত প্রায় 2টার দিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এই পুরো আন্দোলন যদিও স্বল্পস্থায়ী ছিল, কিন্তু এতে প্রায় 77 জন নিহতের ঘটনা ঘটে।